আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মমতাদি গল্পটি সহজ ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব। মমতাদি নামটি শুনেই কিন্তু আমরা বুঝতে পারি এখানে একজন দিদির কথা বলা হয়েছে। দেখি এই দিদি কি করেন, কি অবস্থানে আছেন, আমরা পড়লেই বুঝতে পারবো এই দিদি সম্পর্কে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের কি মেসেজ দিয়েছেন। শীতের সকাল, রোদে বসে আমি স্কুলের পড়া করছি। মা কাছে বসে ফুলকপি কুটছেন। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখবো। বলছে একদিন শীতের সকালে রোদে বসে লেখক বই পড়ছিলেন, এই আমিটা হচ্ছে লেখক। এমন সময় মা ফুলকপি বসে বসে কুটছিলেন রোদ্রে। একজন মহিলা এসে জিজ্ঞেস করলো যে আপনাদের কাজের লোক লাগবে কি না, এবং সে ছোট ছোট ছেলে মেয়েও রাখবে। নিঃসংকোচ আবেদন। বোঝা গেল সংকোচ অনেক ছিল, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই। বলল যে একেবারে সংকোচ ছাড়া, কোনো রকম দ্বিধা ছাড়াই সে কথাগুলো বলল। লেখক বলেছেন যে এই একেবারে নিঃসংকোচে কথা বলার মানে হচ্ছে যে অনেক সংকোচ ছিল, সেটা খুব চেষ্টা করে যখন কমিয়ে ফেলেছে তখন তার এই অবস্থায় এসেছে, একেবারে নিঃসংকোচ হয়ে গেছে। বয়স আর কত হবে? বয়স 23। বলছে তার 23 বছর যে এসেছিল। পরনে সেলাই করা ময়লা শাড়ি, পাটা বিবর্ণ লাল। এই যে তার যে পরনের অবস্থায়, পরনের কাপড়ের, এটা কিন্তু মনে রাখতে হবে। বলছে সেলাই করা ময়লা শাড়ি, শাড়িটা ময়লা, সেলাই করা ছিল ছেঁড়া, আর পাটটা বিবর্ণ লাল। এখানে বিবর্ণ লাল বলতে ধোয়ার পর, অনেক বেশি ধোয়ার পর যেটা একেবারে রঙহীন হয়ে যায় সেটাই। সীমান্ত পর্যন্ত ঘোমটা, বড় করে ঘোমটা দেওয়া, ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ। বলছে ঘোমটা দেওয়া কিন্তু শ্রান্তির ছায়া রয়েছে তার মুখে, আর স্থির কিন্তু অচঞ্চল, চোখ কিন্তু সবসময় অচঞ্চলই হয়। কপালে একটি ক্ষতচিহ্ন, আন্দাজে পড়া টিপের মতো। বলছে কপালে একটা ক্ষতচিহ্ন আছে, আন্দাজে আয়না দেখা ছাড়া টিপ পড়লে যেরকম ঠিক জায়গায় বসে না সেই রকম। মা বললেন তুমি রাঁধুনি? মা তাকে রাঁধুনি কিনা সেটা জিজ্ঞেস করায় চমকে তার মুখ লাল হলো। হঠাৎ করে তার মুখ যেন লাল হয়ে গেল। সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছলো। কোমল স্বরে বললেন, বসো বাছা। বলল যে ওই যে সে যে চমকে গেল, সেই চমকানো যেন মা বুঝতে পেরেছে, লেখকের মা। তাই সে তাকে বসতে বলল, মা তাকে বসতে বলল। সে বসলো না, অনাবশ্যক জোর দিয়ে বলল, হ্যাঁ আমি রাঁধুনি, আমায় রাখবেন? আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। সে একটু জোরের সাথেই বলল যে হ্যাঁ আমি রাঁধুনি, আমাকে যদি রাখেন আমি রান্নার সাথে সাথে ছোট ছোট কাজও করব। মা তাকে জেরা করলেন। দেখলাম সে ভারী চাপা। এই যে ভারী চাপা মানে হচ্ছে একটু গম্ভীর প্রকৃতির, কথা কম বলে। আর জেরা করলেন মানে তাকে নানান রকম প্রশ্ন করলেন। মার প্রশ্নের ছাঁকা জবাব দিল, নিজে থেকে একটি কথা বেশি কইল না। সে বলল তার নাম মমতা। আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি, গলির ভেতরে 27 নম্বর বাড়ির একতলায় সে থাকে। এই যে মমতা, একে লেখক মমতাদি বলে আখ্যায়িত করেছেন, গল্পের নামও দিয়েছেন মমতাদি। এখানে এই মমতাদির স্বভাবের কথা কিছুটা বলা হয়েছে, আচরণের কথা, যে সে একটু কথা কম বলে, চাপা স্বভাবের। আর তার বাড়ি কোথায়? লেখকদের বাড়ি থেকে খানিকটা দূরে, একটু দূরে। সে গলির নাম হচ্ছে জীবনময়ের গলি। সেই গলির
27 নম্বর বাড়ির একতলায় এই মমতাদি থাকতেন। তার স্বামী আছে আর একটি ছেলে, তার স্বামী এবং এক ছেলে। স্বামীর চাকরি নেই 4 মাস। কয় মাস স্বামীর চাকরি নেই? 4 মাস। সংসার আর চলে না। সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। এই তার প্রথম চাকরি। মাইনে সে তা জানে না। মাইনে অর্থ হচ্ছে বেতন। দুবেলা রেঁধে দিয়ে যাবে, কিন্তু খাবে না। 15 টাকা মাইনে ঠিক হলো। সে বোধহয় টাকা 12 আশা করেছিল। কৃতজ্ঞতায় 2 চোখ সজল হয়ে উঠল, কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করলো, কথা কইল না। বলছে লেখকের মা তাকে 15 টাকা বেতন দিতে চাইল, কিন্তু মমতাদি হয়তো 12 টাকা পর্যন্ত আশা করেছিল। তাই বেশি হওয়ায় সে যেন কৃতজ্ঞ হয়ে উঠল, এবং সেই কৃতজ্ঞতার তার প্রকাশ পেল কোথায়? চোখের পানিতে। মা বললেন, আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। লেখকের মা আগামীকাল সকাল থেকে তাকে আসতে বলে দিলেন। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম। চলে যাওয়ার পর লেখক ছোট মানুষ, যেহেতু সে রোদে মোড়ায় বসে পড়ছিল, স্কুলের পড়া, কাজে আমরা বুঝতে পারছি যে লেখক একেবারেই নিতান্ত ছোট, স্কুলে পড়ুয়া। সে গেটের কাছ পর্যন্ত গেল মমতাদির পিছু পিছু। শোনো, এখনই যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো। তখন সে মমতাদিকে বলল যে রান্নাঘর দেখার জন্য, যেহেতু সে রান্না করবে, রান্নাঘর দেখার তার প্রয়োজন আছে। কাল দেখব বলে সে 1 সেকেন্ড দাঁড়ালো না, আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল। ওকে আমার ভালো লেগেছিল, ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম। তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম, একটু বিস্মিত হয়েও। যার অমন মিষ্টি গলা, চোখে মুখে যার উপচে পড়া স্নেহ, তার ব্যবহার এমন রূঢ়। বলছে মমতাদিকে যখন রান্নাঘর দেখাতে গেলেন লেখক, তখন মমতাদি কালকে দেখবে বলে কিন্তু চলে গেছে। লেখকের সাথে আর কোনো কথা বলে নাই। লেখক তো তার সাথে ছোট মানুষের যা হয়, বাড়ির ছোট বাচ্চারা বাড়িতে কেউ নতুন আসলে বা পুরান আসুক, মেহমান আসুক, তারা কিন্তু তার সাথে খাতির ভাব জমাতে চায়। লেখকও তাই করেছিলেন, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। তখন লেখকের মনে হলো যে যার এমন মিষ্টি গলার আওয়াজ, তারপর চোখে মুখে যার এত স্নেহ মায়া মমতা, তার ব্যবহার এমন রূঢ়। রূঢ় মানে হচ্ছে কঠিন। মা বললেন, পিছনে ছুটেছিলি বুঝি ভাব করতে? ভাবিস না, তোকে খুব ভালোবাসবে। বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল। বলল যে তোকে খুব ভালোবাসবে, তোর চিন্তার কারণ নাই। লেখক যখন হতাশ হয়ে ফিরে আসলো গেটের কাছ থেকে, শুনে আমি খুশি হলাম। রাঁধুনি পদ প্রার্থিনীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না। লেখকের এই লেখাটা যখন লিখেছেন, লেখক তো তখন একজন পরিপক্ক লেখক, পরিপূর্ণ লেখক। সেই ছোটোবেলার কথা মনে করে তিনি বলছেন যে সেদিন যেন কেন যে আমার অমন মনে হয়েছিল আমি বলতে পারি না। পরদিন সে কাজে এলো, নীরবে নত মুখে কাজ করে গেল। সে বিষয়ে যে বিষয়ে উপদেশ পেল পালন করলো, যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করলো। অনর্থক প্রশ্ন করলো না, নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখলো না। সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে, বিনা আড়ম্বরে এমন নিখুঁত কাজ হলো তার। বলছে পরের দিন যখন সে কাজে এলো, নীরবে সকল কাজ করলো, সুন্দর করে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সকল কাজ করলো। যেটা করতে বলা হয়েছে সেটাও করলো, যেটা করতে বলা হয় নাই সেটাও সে করলো। তার কাজের ভাব দেখে বোঝা গেল যে সে অনেক দিন এ বাড়িতে কাজ করে, এ বাড়ির সবই তার পরিচিত। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন। মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ। বলছে সবাই তার কাজে খুশি, কিন্তু ওই যে লেখকের মা বলছিলেন যে তোকে খুব আদর করবে, মায়া করবে, সেটা না দেখে লেখক একটু ক্ষুণ্ণ হলেন। 2 বার খাবার জল চাইলাম, 4-5 বার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না। মানে ছোট ছেলেদের যা স্বভাব, বাচ্চাদের, তারা বারবার ওই কাজের লোকের সামনে যাচ্ছে, কিন্তু সে তার দিকে চায় না।
বরং রীতিমতো উপেক্ষা করল। শুধু আমাকে নয়, সকলকে। কাজগুলিকে সে আপন করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকালো না। মার সঙ্গে মৃদু স্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া 6টা থেকে বেলা 10:30 অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করল না। তাহলে সে কখন কাজে আসতো? সকাল 6টা, এবং কতক্ষণ কাজ করতো? 10:30 পর্যন্ত। সে যেন ছায়াময়ী মানবী। এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রশ্নে অনেক সময় থাকে। ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহীয়সী, কিন্তু ধরাছোঁয়ার অতীত, শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার। বলছে ছায়া যেমন মানুষের কি, ছায়া কি কোনো শব্দ করে? ছায়া ইচ্ছা করে কি হাত পা নাড়তে পারে? তুমি যখন হাত পা নাড়বা তখনই সে হাত পা নাড়বে। এই জন্য কিন্তু সে ছায়াময়ী মানবী, মানে সে নিজের মতো করে যা কাজ করতে পারে গুছিয়ে সুন্দর করে নির্বিকারভাবে আস্তে ধীরে করে যায়। কোনো সারা শব্দ, কোনো চিৎকার চেঁচামেচি তার মাঝে নাই। রাগ করে আমি স্কুলে চলে গেলাম। লেখক যখন দেখলো যে মমতাদি তাকে পাত্তাই দিচ্ছে না, তখন সে রাগ করে স্কুলে চলে গেল। সে কি করে জানবে মাইনে করা রাঁধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না, তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে। বলছে যে লেখক ছোট মানুষ, নতুন মানুষ পেয়েছে, তার সাথে সে গল্প করতে চাচ্ছে। সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করলো। বলো সপ্তাহখানেক এরকমই কাটলো। তারপর দেখা গেল যে মমতাদি লেখকের সাথে কথা বলতে শুরু করলো। বাড়িতে সেদিন কুটুম এসেছিল, সঙ্গে এনেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেশ। প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুরে চলেছি। কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেলল। রাগ করে মুখের দিকে তাকাতে সে এমনভাবে হাসলো যে লজ্জা পেলাম। বাড়িতে মেহমান আসায় রসগোল্লা ও সন্দেশ এনেছিল তারা। তো সবার সামনে যে ভাগটা সে পেয়েছে লেখক খেয়েছে, তারপর গোপনে আবার রান্নাঘরে ঢুকে মিষ্টি খাচ্ছিল। এমন সময় মমতাদি পিছন থেকে এসে খপ করে তার হাত ধরে। লেখক কিন্তু তখন ছোট হলে কি হবে, রাগ করে মমতাদির দিকে তাকায়। মমতাদি তার দিকে তাকিয়ে এমনভাবে হেসে দিয়েছিল যে লেখক নিজেই লজ্জা পেয়েছিল। বলল, দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম। যা খেয়েছ তাতেই বোধ হয় অসুখ হবে, আর খেও না কেমন। তাকে সুন্দর করে বুঝিয়ে বলল যে অনেক খেয়ে ফেলছো, আর খেও না। ভৎসনা নয়, আবেদন। মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম। বলছে সে কিন্তু ভৎসনা করে নাই, সে আবেদন করেছে, মানে অনুরোধ করেছে, বকা দেয় নাই। বলছে মার কাছে যদি এরকম ধরা পড়তাম, মা বকাও দিত, আবার এক খাবলা খাবার নিয়ে দৌড়ে পালিয়ে যেতাম। এ আবেদনে হাতের খাবার ফেলে দিলাম। মমতাদির কথায় সে খাবার রেখে দিল। সে বলল, লক্ষ্মী ছেলে, এসো জল খাবে। সে তাকে পানি দিতে এগিয়ে নিয়ে গেল। বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল। জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম। এতদিন তার গম্ভীর মুখই শুধু দেখেছিলাম, আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে। মমতাদি কাজ করছে এবং হাসছে। লেখক তার সামনে যে বসল। আমি বললাম, বামুনদি। সে চমকে হাসি বন্ধ করলো, এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি। বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম। লেখক তাকে বামুনদি বলে ডাকায় মমতাদি যেন চমকে গেল এবং এমনভাবে চমকালো, সেটা দেখে লেখকও যেন একটু হতবাক হয়ে গেলেন। কি হলো বামুনদি? সে এদিক ওদিক তাকালো। ডালে খানিকটা নুন ফেলে দিয়ে হঠাৎ আমার গা ঘেঁষে বসে পড়ল। গম্ভীর মুখে বলল, আমায় বামুনদি বলো না খোকা, শুধু দিদি বলো। তোমার মা রাগ করবেন দিদি বললে। তখন ডালে একটুখানি লবণ দিয়ে সে লেখকের পাশ ঘেঁষে এসে বসলো এবং বলল যে, খোকা তুমি আমাকে বামুনদি বলো না, কারণ এটা সম্মানের ডাক। তুমি শুধু দিদিই বলো, তোমার মা শুনলে আবার রাগ করতে পারেন।
আমি মাথা নাড়লাম। সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো। বলছে যে মমতাদি, ছোট বাচ্চা, তার ছেলের বয়সী ছেলে, তার মমতাদিরও তো ছোট একটা ছেলে আছে, ছেলের বয়সী ছেলে, সে তাকে যেন কোলে তুলে নিল। তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চলল সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্যে না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত। তারপর ওই যে মা ছেলের মতো আর কি লেখক এবং মমতাদির সাথে অনেক রকম কথা হলো। কথা হলে সে সমস্ত কথা, সেই যে অনেক ছোট না লেখক তখন, সেই কথা লেখকের মনে নাই। লেখক বলছেন সেই কথাগুলো যদি আমি এখানে লিখতে পারতাম লেখক নিজের মন থেকে শান্তি পেতেন, সে কথা বলছেন। সে প্রায় কথাই ভুলে গেছেন, অনেক ছোট থাকার কারণে এটা হয়েছে। হঠাৎ মা এলেন। সে দু হাতে আমাকে একরকম জড়িয়েই ধরেছিল। হাত সরিয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল। দু চোখে ভয় দেখা দিল, কিন্তু সে মুহূর্তের জন্য। পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল, এত কথা কইতে পারে আপনার ছেলে? সে হঠাৎ যেন ভয় পেয়ে গেল। কাজের লোক হয়ে মনিবের ছেলেকে কুলে নিয়েছে, এই ভয় আর কি। পরে মাথায় কপালে একটা চুমু খেয়ে বলল যে আপনার ছেলে অনেক কথা বলে। তখন বুঝিনি, আজ বুঝি। স্নেহে সে আমায় আদর করেনি, নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে। মা যদি বলতেন খোকা উঠে আয়, যদি কেবল মুখ কালো করে সরে যেতেন, পরদিন থেকে সে আর আসতো না। বলছে যে মা যদি এরকম মনে করতেন যে কাজের মেয়ে আমার ছেলেকে কুলে নিয়েছে, তাহলে মমতাদির এতটাই ছিল যে সে আর পরের দিন আসতো না। 15 টাকার খাতিরেও না, স্বামী পুত্রের অনাহারের তাড়নাতেও না। বলছে মা যদি একটু খারাপ ব্যবহার করতো বা একটু অন্যরকম কথা বলতো, তাহলে সে আর কখনোই আসতো না। মা হাসলেন, বললে ওরকম সারাদিন বকবক করে, বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। তখন মা হেসে বলল যে, লেখকের কথা বলল যে ওইরকম সারাদিনই কথা বলে, ওকে বেশি লাই দিও না, তাহলে কিন্তু তোমাকে জ্বালাবে। বলে মা চলে গেলেন। তার দু চোখ দিয়ে দু ফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়ল। এই লাইনটাও ইম্পর্টেন্ট। তার দু চোখ দিয়ে দুই ফোঁটা দুর্বোধ্য বলতে এখানে কি বুঝিয়েছে? চোখের জল। মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকতো। সম্মানে চোখের জল ফেলল। সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল, সেটা বোধ হয় তার সইল না। বলছে যে মা চলে যাওয়ার পর সে চোখের জল ফেলল। সেটা কেন? তার মা যে তাকে কিছু বলে নাই, এই জন্য। 3-4 দিন পরে তার গালে 3টে দাগ দেখতে পেলাম, মনে হয় আঙ্গুলের দাগ। মাস্টারের চড় খেয়ে একদিন অবনীর গালে যে রকম দাগ হয়েছিল তেমনি। আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম, তোমার গালে আঙুলের দাগ কেন? কে চড় মেরেছে? বলছে 3-4 দিন। এই ঘটনার মেহমান চলে যাওয়ার পর 3-4 দিন পর হঠাৎ লেখক একদিন খেয়াল করলো যে মমতাদির গালে আঙুলের দাগ। ওই যে লেখাপড়া পারে নাই মাস্টার সাহেব অবনীকে সেদিন মেরে যেরকম গাল দাগে ফেলেছিল, সেই রকম। এখানে অবনী তার এক আত্মীয়র কথা বলা হয়েছে লেখকের। তখন লেখক প্রশ্ন করেছিল যে তোমার গালে আঙুলের দাগ কেন, কে তোমাকে মেরেছে? সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল, দূর। তারপর হেসে বলল, আমি নিজে মেরেছি। কাল রাত্রে গালে একটা মশা বসেছিল, খুব রেগে। মমতাদি বলল যে মশা মারতে যে তার এই দাগ হয়েছে। মশা মারতে গালে চড় বলে আমি খুব হাসলাম। সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে গালে হাত ঘষতে ঘষতে আনমনাও গম্ভীর হয়ে গেল। ওই লেখক বলল যে মশা মারতে যে গালে এরকম দাগ হয়েছে, সে কথায় দুজনেই হাসলো এবং সে হাসতে হাসতে এক সময় একটু গম্ভীর হয়ে গেল। তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল। চেয়ে দেখলাম ভাতের হাঁড়ির বুদ বুদ ফাটা বাষ্পে কি দেখে যেন তার চোখ পলক হারিয়েছে। নিচের ঠোঁট দাঁতে দাঁতে কামড়ে ধরেছে, বেদনায় মুখ হয়েছে কালো। হঠাৎ ভাত ফুটছিল, সেদিকে তাকিয়ে মমতাদি যেন
চোখ একেবারে পলকহীন হয়ে গেল এবং কি যেন ভাবনায় তার মুখ কালো হয়ে গেল। সন্নিগ্ধ হয়ে বললাম, তুমি মিথ্যা বলছো দিদি, তোমায় কেউ মেরেছে। সে হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, না ভাই না, সত্যি বলছি না, কে মারবে? এ প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো। তখন কি জানি তার গালে চড় মারার অধিকার একজন মানুষের 18 আনা আছে, কিন্তু চড় যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুচল না। শুধু দাগ নয়, তার মুখ, চোখের ভাব, তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল। বিবর্ণ গালে 3টি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল। লেখক ওই ছোট বয়সেও কিন্তু বুঝতে পেরেছিল কেউ না কেউ তাকে মেরেছে, এবং সে কথা ভেবে ছোট লেখকের মনটাও খারাপ হয়ে গেল। আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম, কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল। চুপি চুপি বলল, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন। এর অর্থ হচ্ছে কি, মমতাদি অভাবী ঘরের বউ, অভাবী ঘরের মেয়ে। সে কিন্তু যাদের ঘরে অভাব থাকে 12 মাস, তাদের ঘরে কিন্তু মায়া, মমতা, স্নেহ, একজন আরেকজনকে মায়া করে, মমতা করে, স্নেহ করে, এরকম কিছুই থাকে না, কারণ সেখানে শুধু অভাব আর অভাব। তাই মমতাদি যখন লেখকদের বাড়িতে কাজে আসে, তখন এই যে লেখক, ছোট্ট একটা মানুষ, স্কুল পড়ুয়া ছোট্ট একটা ছেলে, যে মায়া মমতার জন্য বাড়িতে যেই আসুক, মেহমান আসুক, কাজের লোক আসুক, তার কাছে কোনো ব্যাপার না, সে তার পিছে পিছে একটু মায়া মমতার জন্য ঘোরে। আমাদের লেখকই কিন্তু তাই এখানে করেছেন। তো মায়া মমতা করে ওই যে লেখক, ছোট মানুষ, নানান ছলে নানানভাবে ওই মমতাদির সাথে ভাব জমিয়ে মমতাদির একেবারে আপন ছেলের, তার ছেলে যেমন আছে, মমতাদির একটা ছেলে, ছোট ছেলে, সেই ছেলের মতোই যেন সে খুব শীঘ্রই মমতাদির আপন হয়ে গিয়েছে। তাই ওই যে গালে চড় মেরেছে, সেখানে লেখক হাত বুলিয়ে দিচ্ছে, তার চুল নাড়াচাড়া করে, তার কাছে পানি চায়, তার কুলে যেয়ে বসে। এই জন্যই কিন্তু মমতাদির এই কথাটি বলা, যে কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন। ও তো ছোটো ছেলে, বোঝে না যে কাজের লোক তার সাথে এত কথা বলতে নাই, তাকে এত সম্মান করতে নাই। সম্মান করে তো বামুন্দিও বলছিল, তাই না? যখন এই প্রশ্ন আসে যদি, তাহলে তোমরা কিন্তু বামুন্দি যে বলছে সেই কথাও বলতে হবে তোমাদের। আমি অবাক হয়ে বললাম, কি দিলাম? আমি এ প্রশ্নের জবাব পেলাম না। হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। পিঁড়িতে বসা মাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে একরাশ চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়ল। কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল। বলছে, দেখো, সে হঠাৎ ওই লেখকের, ছোট্ট লেখকের কথা কোনো জবাব না দিয়ে তরকারি নামানোর জন্য ব্যস্ত হয়ে গেল, এবং যেই পিঁড়িতে বসলো তার চুলের খোপা খুলে গিয়ে, চুল যে অনেক চুল ছিল বোঝা যাচ্ছে, সেই চুলের মধ্যে লেখক বলছেন, এটা লেখকের ভাষা, সেই অন্ধকারে মমতাদি যেন নিজেকে লুকিয়ে ফেললেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন। রহস্য বই কি, গালে চড়ের দাগ, চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ত, তার ব্যাকুল কাতরতা, ফিস ফিস করে ছোট ছেলেকে শোনানো, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন, বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি। ভেবেচিন্তে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম। বলছে, লেখক তো এত ছোট, স্কুল পড়ুয়া ছোট মানুষ, সে কিন্তু ওই যে মমতাদির বড় বড় কথার অর্থ সে বোঝে নাই। সে যেন হতবম্বই হয়ে গেল। পরে ছোট মানুষের যা কাজ, সে ওই যে চুল খুলে গেল, সেই চুলগুলো নাড়াচাড়া করতে শুরু করলো। আমার আশা পূর্ণ হলো। সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘোমটা খুলে সহজ মানুষ হয়ে গেল। লেখক কিন্তু ছোট হলে কি হবে, ওই যে তার মন খারাপ ছিল, সেটা ভালো করার জন্যই চুল বেনি পাকানোর চেষ্টা করছিল, যদিও পানে নাই। সেটাতে লেখক সার্থক হয়েছিলেন সেই মুহূর্তে। মমতাদি হেসে দিয়েছিলেন। বিকেলে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার বরের চাকরি হলে তুমি কি করবে? তুমি কি করতে বলো? হরির লুট দিব, না তোমায় সন্দেশ খাওয়াবো? বিকেলবেলা লেখক আবার
মমতাদিকে জিজ্ঞেস করলেন, বরের চাকরি চলে গেছে এই জন্যই তো সে কাজে আসছে, তো বরের যদি আবার চাকরি হয় তখন মমতাদি কি করবে? তখন কিন্তু মমতাদি স্পষ্ট কিছু বলে নাই, কি বলছে যে হরির লুট দিব, মানে অনেক মানুষকে খাওয়াবো না, তোমাকেই শুধু সন্দেশ খাওয়াবো। ধ্যাত, তা বলছি না, তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়ি কাজ করছো, তা তো চাকরি হলে করবে না। লেখক বলল যে সেটা বলছি না, তোমার বরের কাজ নাই দেখেই তো তুমি আমাদের বাসায় কাজ করছো। সে হেসে বলল, এখন করছি যে সে তোমার বরের চাকরি হয়েছে। এই কথা শুনে, মমতাদির কথা শুনে লেখক বুঝে গেলেন যে তার বরের চাকরি হয়েছে। হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল। চাকরি হয়েছে যে বরের, সেটাও সে গম্ভীরভাবেই প্রকাশ করল। আহা, স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে। পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম। তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম। লেখক যে মাকে বলে দিল। মা তাকে ডেকে পাঠালেন, তোমার স্বামীর চাকরি হয়েছে? মা মমতাদিকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার বরের কি চাকরি হয়েছে কিনা। সে স্বীকার করে বলল, হয়েছে। বেশি দিন নয়, ইংরেজি মাসের 1 থেকে। কবে থেকে মমতাদির স্বামীর চাকরি হয়েছে? ইংরেজি মাসের 1, মানে প্রথম দিন থেকে। মা বললেন, অন্য লোক ঠিক করে দিতে পারছো না বলে তুমি কি কাজ ছেড়ে দিতে ইতস্তত করছ? আর তার কোনো দরকার নেই। আমরা তোমায় আটকে রাখবো না, তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব খুশি। তুমি ইচ্ছে করলে এবেলায় কাজ ছেড়ে দিতে পারো, আমাদের অসুবিধা হবে না। মা বললেন যে তুমি নতুন লোক দিতে পারছো না এই ভেবে কি তুমি আমাদের কাজ ছাড়ছো না? তোমার বরের চাকরি হয়েছে, এতে আমরা খুব খুশি, আমাদের কোনো অসুবিধা হবে না, তুমি যেতে পারো। তার চোখে জল এলো, সে শুধু বলল, আমি কাজ করব। মমতাদি কিছুই বলল না, কান্না অবস্থায় সে বলল যে না, সে কাজ করবে। মা বললেন, স্বামীর চাকরি হয়েছে তবু? সে বলল, তার সামান্য চাকরি, তাতে কুলোবে না মা, আমায় ছাড়বেন না, আমার কাজ কি ভালো হচ্ছে না? তখন মমতাদি আরও করে আর কি সাগ্রহের সাথে বলল যে কেন, আমার কাজ কি ভালো হচ্ছে না? তারা কি আর কি, লেখকরা কি তাকে ছেড়ে দিতে চাচ্ছে কিনা? মা ব্যস্ত হয়ে বললেন, অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না মা, সেজন্য নয়, তোমার কথা ভেবেই আমি বলছিলাম। তোমার ওপর মায়া বসেছে, তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে? মা তখন বললেন যে আমাদেরও ভালো লাগবে না তুমি চলে গেলে। সে একরকম পালিয়ে গেল, আমি তার পিছু নিলাম। রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে। আমায় দেখে চোখ মুছল। আচমকা বলল, মিথ্যে বললে কি হয় খোকা? হঠাৎ সে ওই ছোট্ট লেখককে প্রশ্ন করে বসলো যে মিথ্যে বললে কি হয়? মিথ্যে বললে কি হয় জানো না? বললাম পাপ হয়। লেখক বললেন যে পাপ হয়, গুরু নিন্দা বাঁচাতে মিথ্যা বললে। বলছে গুরুজনের নিন্দার কথা থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলল মমতাদি, সে কথা বলছে। এটা জানতাম না, গুরু নিন্দা পাপ, মিথ্যা বলা পাপ, কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি। বলছে গুরু নিন্দা মানেই গুরুজনের কথা না শোনা এবং মিথ্যা বলা, দুইটাই পাপ, কিন্তু কোনটাই বেশি পাপ? লেখক বলছে যে সেটা বোঝার মতো বয়স তখনও তার হয় নাই। কিন্তু না জানা কথা বলেও সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম, তাতে একটুও পাপ হয় না। সত্যি কাঁদছো কেন? তখন সে বলল যে না, তাতে কোনো পাপ নাই। লেখক আবার একটু ঘুরিয়ে বলতে পারছে আর কি। আবার মমতাদিকে সে প্রশ্নও করলো যে কেন সে কাঁদছে। তখন তার চাকরির 1 মাস বোধ হয় পূর্ণ হয়নি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে। তখন মমতাদির চাকরির বয়স 1 মাসও হয়নি। স্কুল থেকে আসার সময় একদিন লেখক দেখলো যে জীবনময়ের গলিতে 27 নম্বর বাড়িতে থাকে না মমতাদি, সেই গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে কমলা লেবু কিনছে কে? মমতাদি।
সঙ্গে নেবার ইচ্ছে নেই টের পেয়েও একরকম জোর করেই বাড়ি দেখতে গেলাম। দুটি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সে গলিতে ঢুকলো। বিশ্রী নোংরা গলি। এখানে যে মমতাদি যে বাড়িতে গলিতে থাকে সেখান বর্ণনা দেয়া হয়েছে। কে যে ঠাট্টা করে এই জমালয়ের পথটার নাম জীবনময় লেন রেখেছিল। গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো, পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে। দুদিকের বাড়ির চাপে অন্ধকার, এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ। আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম। সে বলল, মনে হচ্ছে পাতালে চলছে না। সে বলল যে মনে হচ্ছে যে পাতালে চলছে। মমতাদির লেখককে বাড়িতে নেওয়ার একদম ইচ্ছে ছিল না, লেখক জোর করেই গেলেন। এবং এখানে যে এই যে মমতাদির বাড়িতে ঢোকার সময় যে গলিটা জীবনময়ের গলি, সে গলির একটা বর্ণনা আছে, তোমরা কিন্তু এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। 27 নম্বরের বাড়িটা দোতলা নিশ্চয়, কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব। বলছে দোতলাই, কিন্তু খুব ছোট একটা দোতলা। সদর দরজার পরেই ছোট্ট একটি উঠান, মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা। বলছে ছোট একটা উঠান, আবার মাঝখানে একটা কাঠের দেয়াল। নিচে ঘরের সংখ্যা বোধ হয় 4, কারণ মমতাদি আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না। ওই যে ভাগ করা মানে মমতাদি যে পাশে থাকে সেই পাশে 2টা ঘর। ঘরের সামনে 2 হাত চওড়া একটু রোয়াক। ঘরের সামনে 2 হাত চওড়া রোয়াক হচ্ছে বারান্দা, 2 হাত পরিমাণ একটা বারান্দা। এক পাশে 1 শীট করগেট আয়রনের ছাদ ও চটের বেড়ায় অস্থায়ী রান্নাঘর। বলছে এক পাশে ওই বারান্দার এক পাশে একটা ছোট রান্নাঘর। চটগুলি কয়লার ধোঁয়ায় কয়লার বর্ণ পেয়েছে। ওই যে চট মানে হচ্ছে বস্তা, চটের বস্তা। সেই বস্তা দিয়ে রান্নাঘরের চারদিকে আর কি দেয়ালের মতো করে রান্নাঘরটা চারদিকে বেড়ার মতো দেয়া হয়েছে। সেগুলো বলছে একেবারে কয়লা দিয়ে রান্না করতো তখন, লার্কির চুলা, সেগুলোও যেন কয়লার মতো কালো হয়ে গেছে। সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো। ঘরে 2টি জানালা আছে এবং সম্ভবত সেই কারণেই শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে। বলছে সে শোবার ঘরে নিয়ে গেল, ঘরের ভিতরে আর কি, সে ঘরে 2টা জানালা, এজন্যই সেটা শোবার ঘর। কিন্তু জানালা 2টির এমনি অবস্থান যে আলো যদিও কিছু কিছু আসে, বাতাসের আসা যাওয়া একেবারে অসম্ভব। একটু আলো আসে কিন্তু বাতাস নেই। সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না। সংসারের সমস্ত জিনিসই প্রায় এক ঘরে ঠাঁই পেয়েছে। সব কম দামি শ্রীহীন জিনিস। কম দামি এবং শ্রীহীন মানে সৌন্দর্যের অভাব। এই স্ত্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলার অন্ত নেই। এক পাশে বড় চৌকি, তাতে গুটানো মলিন বিছানা। বলছে ঘরের এক পাশে একটা চৌকি আছে, তাতে গুটানো মানে গুছিয়ে ভাঁজ করে রাখা বিছানা, মলিন বিছানা আছে। চৌকির তলে একটি চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে। চৌকির নিচে একটা চরকা আর একটা বেতের বাস্কেট মানে ঝুড়ি। অন্তরালে হয়তো আরও জিনিস আছে, ভিতরে হয়তো আরও কিছু আছে। ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত 2টি ট্রাঙ্ক, 2টিরই রং চটে গেছে, একটির তালা ভাঙা। বলছে ঘরের এক পাশে তো চৌকি, আরেক পাশে হচ্ছে 2টা ট্রাঙ্ক আছে, একটার তালা ভাঙা এবং সেগুলোর রং চটা। অন্য কোণে কয়েকটা মাজা বাসন, আরেক পাশে আছে মাজা থালা বাসন। বাসনের ঠিক ঊর্ধ্বে কোনাকুনি টাঙানো দড়িতে খান কয়েক কাপড়। বলছে ওই বাসনকোসন যেই পাশে রাখা তার উপরে দড়ি টানানোতে কয়েকটা কাপড় ঝুলছে। এই 2 কোণের মাঝামাঝি দেয়াল ঘেঁষে পাতা একটি ভাঙা টেবিল। এই 2 দেয়ালের মাঝখানে একটি টেবিল রয়েছে। আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোড়া
কোনো মতে দাঁড়িয়ে আছে। বলছে আগাগোড়া ব্যান্ডেজের জোরে, মানে সেখানে ব্যান্ডেজের জোর মানে হচ্ছে সেই টেবিলটাকে বেশ ভালো করে বেঁধে রেখেছে আর কি, বেঁধে ঠিকঠাক করে রেখেছে। টেবিলের কয়েকটা বই খাতা, একটি অল্প দামি টাইম পিস, কয়েকটা বই খাতা রয়েছে টেবিলের উপরে, এগুলো কিন্তু ভালো মনে রাখতে হবে। টাইম পিস মানে কি, ঘড়ি, একটি অল্প দামি ঘড়ি, কয়েকটা ওষুধের শিশি, ওষুধের বোতল রয়েছে, একটা মেরামত করা আরসি, একটা মেরামত করা আরসি, এটা কিন্তু আরসি, আরসি মানে আয়না, কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র, কাগজ, খবরের কাগজ, এই সব টুকিটাকি জিনিস। টেবিলের ঊর্ধ্বে দেওয়ালের গর্তের তাকে কতকগুলি বই, আবার টেবিলের উপরেও একটা দেওয়ালের গর্ত রয়েছে, দেওয়ালে তাক করা, সেখানে কিছু বই রয়েছে। ঘরে আরেকটি জিনিস ছিল, একটি বছর পাঁচেকের ছেলে, চৌকিতে শুধু মাদুরের উপর হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল। মমতাদি ঘরে ঢুকে ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল, তারপর গুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করলো। সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল। বলছে ঘরে ঢুকে মমতাদি আরেকটা জিনিস ছিল, যে বছর পাঁচেকের একটা ছেলে ঘুমিয়েছিল উপর হয়ে, মমতাদি ঢুকেই ঘরে আস্তে করে, সন্তর্পণে মানে আস্তে করে, বালিশ তার মাথার নিচে দিল এবং তার গায়ে লেপ দিয়ে তাকে ঢেকে দিল। বলল, কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি, আমাকে ঘুমোতে দেয়নি, উনি তো রাগ করে, কই তুমি লেবু খেলে না। তারপর বলছে যে ছেলেটার কালকে সারা রাত পেটের ব্যথা ছিল সেটা বলল, এবং মমতাদিও ঘুমায় নাই, ছেলেটাও ঘুমায় নাই, আর উনি তো রাগ করে, এটা উনিকে মনে হয় মমতাদির স্বামীর কথা বলা হয়েছে। আমি একটা লেবু খেলাম, ওই যে বললো যে তুমি আর কি লেখককে কমলা খেতে দিয়েছিল, তখন লেখক একটা কমলা খেয়েছিল, সে চুপ করে খাওয়া দেখে বলল, মুড়ি ছাড়া ঘরে কিছু নেই, দোকানের বিষও দেব না, একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম। বলছে যে ঘরে আর কিছু নেই মুড়ি ছাড়া, শুধু একটা লেবু খাওয়ানোর জন্য তোমাকে এত দূর কষ্ট করে নিয়ে আসলাম। আমি বললাম, আর একটা লেবু খাবো দিদি। বলছে লেখক বলল যে ছোট মানুষের যা কাজ আর কি, লেখক বলল যে আরও একটা খাবে, আর না হলে তাদের এই অবস্থা দেখে সে যদি বড় হতো তাহলে কি আর বলতো এই কথা যে আরেকটা খাবো, ওই একটাই হয়তো খেত না। সে হেসে লেবু দিল, বলল, কৃতার্থ হলাম, সবাই যদি তোমার মতো ভালোবাসতো। বলল মমতাদি বলছে যে সবাই যদি তোমার মতো হতো। তার এই কথা শুনে ঘরে আলো বাতাসের দীনতা ছিল, দীনতা মানে আলো বাতাস ছিল না, অভাব ছিল। খানিক পরে সে আমার বাইরে রোয়াকে মাদুর পেতে বসালো। বলছে খাওয়ার পরে সে রোয়াকে মানে বারান্দায় একটা মাদুর পেতে লেখককে বসতে দিল। কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও করে নিল, ঘর ঝাড় দিল, কড়াই মাজলো, পানি তুললো, তারপর মশলা বাটতে বসলো। হঠাৎ বলল, তুমি এবার বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে। তারপর দেখো ওই লেখককে মাদুর পেতে বারান্দায় বসতে দিয়ে সে ঘর ঝাড় দিল, কড়াই মাজলো, পানি তুললো, নিশ্চয়ই কুয়ো থেকে পানি তুলেছে। তারপর মশলা বাটতে বসে হঠাৎ তার মনে হলো যে লেখকের তো এখন খাওয়ার সময় হয়েছে, তাই বলল যে তুমি এবার বাড়ি যাও। শেষ হলো আমাদের আজকের গল্প, মমতাদি সহজ ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই সহজে পড়া শিখির পাশে থেকে সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।